শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এতক্ষণ সাথে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজ গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি এ নিয়ে আলাপ করব। পাশাপাশি নির্বাচন সম্পর্কিত যে ধোঁয়াশা ছিল এতদিন, সেটিও এই ঘোষণাপত্রের মাধ্যমে কেটেছে, সেই বিষয়টি নিয়েও আলাপ করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি গণ অভ্যুত্থানের 1 বছর কাটলো নির্বাচনের ধোঁয়াশা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি, এবং আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। হুমায়রা নূর, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়ে এই যে অভ্যুত্থানের 1 বছর কাটলো, এটি নিয়ে যদি প্রথমে আলোচনা করি, এই 1 বছর আগের দিকে যদি ফিরে যাই, যে দীর্ঘ শোষণ বঞ্চনার কথা বলি, কিংবা অসঙ্গতি, যেরকম জেল জুলুম প্রতিটি দিকেই যেই ব্যবস্থাটি ছিল, সেটির পরিবর্তনের জন্য একটি নিরাপদ বাংলাদেশ এবং আরও অনেক ইস্যুতে যে আন্দোলন, এবং কোটা থেকে পরবর্তীতে যেটি সরকার পতনের আন্দোলনের রূপ নিল, সেই জায়গায় এসে পরিবর্তনের কথা তো আমরা বলছি। সেই পরিবর্তনে 1 বছর পরে এসে যদি হিসাব মেলাতে চাই, প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান হয়তো থাকবে, কিন্তু এই ব্যবধানটা কতটা বিস্তর কিনা, কিভাবে দেখছেন বিষয়টা, সেটি যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিপুণ আপাকে, এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষ শুধুমাত্র একটি ভিন্ন রাজনৈতিক মতবাদের ধারণ করার কারণে বা সরকারের কোনো কাজকে মানুষ সাদরে গ্রহণ করতে পারে নাই, কারণ সেটা অন্যায়, এই প্রতিবাদটুকু করার সক্ষমতা মানুষের ছিল না। একটা সাধারণ মানুষও যদি একটা ন্যূনতম প্রতিবাদ করত, তাকে মুহূর্তের মধ্যে তাকে গ্রেফতার করা হতো, মিথ্যা মামলার শিকার হতে হয়েছে, তাদেরকে বহু মানুষ গুম হয়েছে, নানান ধরনের অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। এবং তারই প্রেক্ষিতে আমি তো জানি যে রাজনৈতিক পরিবারগুলো যে অত্যাচার জুলুমের শিকার হয়েছে, সেটার আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠিত হয় 2018-তে কোটা আন্দোলন, তারপর 2024-এ এসে সেই আন্দোলন আবার পুনর্জীবিত হয়। এই আন্দোলনটি আসলে শুধু যে কোটার বিরুদ্ধে আন্দোলন ছিল তা কিন্তু নয়। আচ্ছা, আন্দোলনটা শুরু হয়েছিল কোটার ইস্যুতে, কিন্তু যখন সরকার সেই বিষয়টাকে এমন মাত্রায় নিয়ে যায় যেটা আসলে অসহনীয় পর্যায়ে চলে যায়, যে সারা বাংলাদেশের মানুষ যখন দেখতে পায় যে এই ছাত্রদের ন্যায্য দাবির বিরুদ্ধেও সরকার অস্ত্র তুলছে, একটা নিরীহ ছাত্রকে গুলি করে মেরে ফেলছে, যখন 16 আগস্ট শুধু আবু সাইদ না, আরও 5 জন নিহত হয়, তখন আর মানুষ ঘরে বসে থাকতে পারে নাই। 10 তারিখ বাংলা ব্লকেট ঘোষণা হলো, এবং ছাত্রদের এই দাবির প্রেক্ষিতে আস্তে আস্তে সারা বাংলাদেশের মানুষ, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল ব্যানার, all the political parties supporters came under one single banner and protested against the government. And সেই আন্দোলনের চূড়ান্ত রূপরেখা আসে যখন 3 আগস্ট আমাদের নাহিদ ইসলাম 1 দফার ঘোষণা দেয়। সেই 1 দফার ঘোষণার মধ্য দিয়ে কি আমাদের আশাটা কি ছিল? শুধু শেখ হাসিনাকে পদচ্যুত করা? না, বাংলাদেশের এই রাষ্ট্র ব্যবস্থাকে পুনরুদ্ধার করা, বাংলাদেশকে স্বাধীন করা, এবং এই বাংলাদেশের সমগ্র মুক্তিকামী মানুষকে নিয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করা, যে রাষ্ট্রে কোনো বৈষম্যের স্থান থাকবে না, যে রাষ্ট্রে কেউ কোনো স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। সেই লক্ষ্যে আমাদের মূল দাবি ছিল, প্রথম দাবিটা ছিল হচ্ছে আজকে যেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র। আচ্ছা, হয়তো এই ঘোষণাপত্র নিয়ে আমাদের আশার জায়গা থেকে 100% ঘোষণাপত্র পুরোপুরি রিফ্লেক্ট হয়েছে কিনা সেটা একটা বিস্তর আলোচনার বিষয়, কিন্তু ওটা আমাদের বেসিক ডিমান্ডস ছিল প্রথম থেকে। যারা শহীদ হয়েছে, আহত হয়েছেন, শ্রদ্ধা ভরে আজকে তাদের স্মরণ করছি, তাদের বিচারের দাবি এবং তাদের রাষ্ট্র তাদের যাতে জীবনের নিরাপত্তা এবং তাদের দায়িত্ব নেয় সেইটার দাবি ছিল। এবং
সংস্কারের মাধ্যমে এই রাষ্ট্রকে পুনর্গঠন করাটা, এই তিনটা ছিল আমাদের বেসিক দাবি, যেটা আসলে সব রাজনৈতিক দলই কিন্তু কম বেশি চেয়েছে। এক এক রাজনৈতিক দলের মত পার্থক্য অনুযায়ী তারা নিজেদের মতো চেয়েছে। আপনি দাবিগুলো বিস্তারিত বলবেন। জি জি, পরিবর্তনটা কতটুকু দেখলেন? এক্স্যাক্টলি, পরিবর্তনের জায়গাটাতে আমরা কিছু পজিটিভ জিনিসও আছে অবশ্যই, কিন্তু যেই আশাটা নিয়ে এত বড় অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেই আশার প্রতিফলনটা খুব কমই হয়েছে। এটার মূল কারণ আমি মনে করি যে কোন কোন জায়গায় প্রতিফলন হয়নি মনে করেন সেইটা যদি আমি একদম প্রথম থেকে যদি বলি যে এতদিন মানুষ কিন্তু আন্দোলন করতে রাস্তায় নামতে পারে নাই। আন্দোলন করতে গেলেই তাদেরকে গ্রেফতার করতে হতে হয়েছে, মিথ্যা মামলায় ভুক্তভোগী হিসেবে এখন মানুষ অন্তত রাস্তায় নামতে পারছে হয়েছে, মানুষ রাস্তায় নামতে পারছে, সেটা ঠিক আছে, এটা তাদের ন্যায্য অধিকার। কিন্তু একটি বিশেষ গোষ্ঠীর সহায়তায় বা প্ররোচনায় মানুষ এমন অবস্থায় দাঁড়িয়েছে, মানুষের জনজীবন দুর্বিষহ হয়েছে। এটার কারণ কি? আইন শৃঙ্খলার উপরে আসলে যথেষ্ট যে হোল্ড গভর্নমেন্টের সেটা নেই। এটা ছিল প্রথম কাজ। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আসলে যে কঠোর ভূমিকা নেওয়া উচিত ছিল এই ক্রান্তিকালীন পরিস্থিতিতে, সেই কঠোর ভূমিকা অন্তর্বর্তীকালীন সরকার আসলে নিতে পারে নাই। যদি তারা সেই কঠোর ভূমিকা নিতে পারত, তাহলে আজকে বাংলাদেশে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসতো, এবং শেখ হাসিনা গত 16 বছর যেই কঠিন নীল নকশা করে এই সমস্ত রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা জায়গা কুক্ষিগত করেছিল, আমি তো বলবো একমাত্র হাইকোর্টের অ্যাটর্নি অফিস ছাড়া আর কোনো জায়গা থেকে এই আওয়ামী দুঃশাসনের শেখ হাসিনার যে তাবেদার, তাদের থেকে মুক্ত করা আসলে সম্পূর্ণভাবে সম্ভব হয় নাই। কিন্তু এটাই কিন্তু আসলে এই সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল। আজকে দেখেন, সামান্য একটা জুলাই ফাউন্ডেশনের কথাই যদি ধরেন, জুলাই ফাউন্ডেশনে মাত্র 900 জন শহীদের নাম লিস্টেড হয়েছে, অথচ খুদ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400+ শহীদ হয়েছেন, আহত হয়েছেন প্রায় 20,000। সবার কিন্তু এখনো ডাটাবেসই আপডেট হয় নাই। এটার কারণ কি? প্রতিদিন আমরা মানুষের সাথে মিশি, কথা বলি, এদের কষ্টের কথা শুনি। দুঃখের জায়গাটা কি জানেন? এই যে আজকে এই জায়গাটা এসে বসেছি, কার দায় নিয়ে এসে বসলাম? যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতিনিধিত্ব করতেই তো এই কথাগুলো আজকে বলতে আসা। কিন্তু তাদের অধিকারটাই নিশ্চিত করতে পারলাম না। কেন? একটা অ্যাপ্লিকেশন করে, তারপর সেই অ্যাপ্লিকেশনে তাদের যেই রেজিস্ট্রেশনের যে ডিউ প্রসেসটা, এটা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়। এই আমলা কারা? কারাই আমলা? এদেরকে আজ পর্যন্ত একটা নিয়ন্ত্রণে আনার সুযোগ হয়নি, বরং প্রতিটা স্টেপে, সরকারের প্রতিটা স্টেপে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আপনি দেখেন, একটা যদি আপনি আইন করেন তাদের এইসব কর্মকাণ্ড রেগুলেট করার জন্য, সাথে সাথে এনবিআর আন্দোলনে নেমে যায়, সারা বাংলাদেশকে স্থবির করে দেয়। আপনি সচিবালয় আন্দোলন শুরু হয়ে যায়। বাংলাদেশের মানুষ যাবে কোথায়? যেই নীল নকশা শেখ হাসিনা তৈরি করে গেছে, এটা তো ভাঙতে হবে, এবং সেটার জন্য অন্তর্বর্তীকালীন আমি আসবো আপনার কাছে। আপনি একটি বিষয় বলছেন যে আমলাদের পরিবর্তনের ব্যাপার, আগে বিগত সরকারের আমলে যারা ছিল, প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো তাদের উপস্থিতি বিদ্যমান, সঙ্গত কারণেই হয়তো যেই স্ট্যাবিলিটি আমরা আশা করছিলাম সেই জায়গায় হোঁচট খেতে হচ্ছে, সেটি একটি বিষয়। কিন্তু এই অভিযোগও তো রয়েছে যে রাজনৈতিক দলগুলো, আপনি যেহেতু এখন আপনার সাথে কথা বলছি, আপনার কথাই বলছি, রাজনৈতিক দলগুলো বিভিন্ন এই আমলাদের পদায়ন, বদলি, এই সব জায়গাতে ভূমিকা রাখবার চেষ্টা করছে, প্রভাব বিস্তার করছে, এবং অর্থের লেনদেনের কথাও শোনা যায়। সেই জায়গাগুলোতে সরকারের কি করণীয় আছে? কারণ এই রাজনৈতিক দলগুলোই জুলাইয়ে একাট্টা হয়ে আন্দোলন করেছে, তখন আবার এখন এসে তারা অনৈতিক কাজে জড়াচ্ছে, বিষয়গুলোকে কিভাবে দেখছেন? তাহলে সম্ভবটা কিভাবে? দেখেন, রাজনৈতিক দলের যে অভিযোগগুলো, যে আমি এখন বলতে গেলে পাল্টাপাল্টি অভিযোগ দেওয়ার অনেক সুযোগ আছে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি এই গভর্নমেন্টের লেজিটিমেসি কে দিয়েছে? জনগণ দিয়েছে না? তো আমি তো মনে করেন, আমার রাজনৈতিক দলটা কবে আসলো? ফেব্রুয়ারি 28 তারিখে, তাই না? আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যারা অগ্রগামী ভূমিকা রেখেছে, তারা সরকারের একটা অংশ হয়েছে। তারা বা সরকারের যে অংশটা, উপদেষ্টা পরিমণ্ডলী যারা আছেন, তারা কেন এই ঘটনাগুলো, এরকম যদি তাদের উপর প্রেশার আসে যে কোনো একজন যোগ্য ব্যক্তি না হয় অযোগ্য কাউকে কোনো রাজনৈতিকভাবে তাকে তাদের জায়গায় বসানোর জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তাদের তো সুযোগ ছিল জনগণের সামনে সেটা তুলে নিয়ে আসা। আমি তো মনে করি ট্রান্সপারেন্সির চেয়ে বড় কোনো শক্তি আর কোনো কিছু নাই। কারণ রাষ্ট্রের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে জনগণ,
এবং এই 24-এর পরে জনগণের চেয়ে বড় ক্ষমতাধর আর কেউ নাই। কিসের রাজনৈতিক দল? একটা রাজনৈতিক দল, মনে করেন আমি বা অন্য আরেকটা রাজনৈতিক দল, যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো জায়গায় প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করি যেটা নৈতিক না, অনৈতিক, বা এই যে ধরেন আজকে আমি এখানে আসার আগে একটা শহীদ পরিবারের এক বোন আমাকে ফোন করলো, তাকে থানা থেকে বলছে তার হাজব্যান্ডের নামে মামলা করতে, সে সাহস পাচ্ছে না মামলা করতে, থানা সহপ্রণোদিত হয়ে মামলা করবে। তাকে তার এলাকার থানা থেকে ফোন করে বলতেছে আপনি ওই ফাউন্ডেশনে 30 লাখ টাকার আশায়, সরকারের 30 লাখ টাকা আশায় বসে আসছেন, আপনি জানেন মামলা করলে আপনি কত টাকা পাবেন? মানে এই টাকাটা কোথা থেকে আসতেছে? এই যে তার মানে কিছু রাজনৈতিক গোষ্ঠী এবং পুলিশের সহযোগিতায় তারা এই যে একটা, এই নিশ্চয়ই যারা অপরাধী তাদের কাছ থেকে এই টাকাটা বের করতেছে। জি, এই কথাগুলো তো শোনার জন্য আপনারা ওনাদেরকে ডাকেন, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে এবং এসে হয়তো জানতে চাইবো যে এই জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের এত গর্ব, এত আয়োজন, নিঃসন্দেহে সেটি গর্ব করবার মতো বিষয়, কিন্তু যারা সামনের থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরই এখন কেউ কেউ আবার বলছেন যে জুলাইকে মানি মেকিং মেশিন হিসেবে ব্যবহার করতে চাইছেন কেউ কেউ। সেগুলো নিয়ে আলাপ করব, শুনে আসি। অ্যাডভোকেট নিপুণ রায়, যে কথাটি বলছিলাম, যেই পরিবর্তনের কথা বলছি, সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের জায়গায় নানা রকম দখল, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্যের, নিয়োগ বদলি, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসছে। তাহলে পরিবর্তনটা কোথায় পাওয়া গেল? আবার যদি সেই ট্যাগিং, সেই দোসরের কথা বলা কিংবা সেই মব কালচারের বিষয় চলে আসে, তাহলে পরিবর্তনের কথা যে আমরা বলছি সেটি কিভাবে আসলো? ধন্যবাদ আপনাকে, সেই সাথে সহ আলোচক হুমায়রাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মহান ঐতিহাসিক একটা দিন। এই দিন গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় 1,500-এর অধিক সাধারণ জনগণ, ছাত্র জনতা, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মা বোনের সকলের উপস্থিতিতে 1,500-এর অধিক শহীদ মৃত্যুর বিনিময়ে আমরা একটি স্বাধীন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকের এই বিজয় দিনে আমি সর্বপ্রথম সেই বীর শহীদ সন্তানদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা এই গণ অভ্যুত্থানের অগ্রভাগে দায়িত্ব নিয়ে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা তৈরি করতে পেরেছি, স্থাপন করতে পেরেছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। দেখুন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়টায় হুমায়রা যে কথাটা বলল যে ফ্যাসিবাদ শেখ হাসিনা তার শাসনতন্ত্রকে একনায়কতন্ত্রে পরিণত করার জন্য তিনি তার রাষ্ট্রের যতগুলো অর্গান আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটিকে তিনি দলীয়করণ করে ফেলেছেন এবং তিনি এমনভাবে সাজিয়েছেন তার এক আঙুলের ইশারায় মূলত আপনার রাষ্ট্র পরিচালিত হতো। সেখানে বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন, আমলা, তারপর হচ্ছে আপনার প্রশাসন, সব কিছু, কোনো কিছুই হাসিনার বাইরে ছিল না, ফ্যাসিবাদের বাইরে ছিল না। তো দীর্ঘ 16 বছরে মানুষের এই পুঞ্জিত ক্ষোভ এবং নির্যাতন, নিপীড়ন, দমন এবং গুম, খুন, হত্যা এবং প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল একটার পর একটা গুম হয়েছে, খুন হয়েছে, তারপরেও তারা দাঁড়িয়ে আছে শুধুমাত্র জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদের পতনের জন্য। তার এই এই 16 বছরের আন্দোলনের শেষ ভাগে আপনার ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান সফল হয়েছে এবং আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। তো এখন আপনি চাইলেই একদিনে কিংবা কয়েক মাসেই সবকিছু পরিবর্তন করতে পারবেন না, এটা বাস্তব। 1 বছর হলো এবং 1 বছর যেখানে হয়েছে সেখানে অনেক কিছুর পরিবর্তন না হলেও কিছু কিছু জায়গার পরিবর্তন আমাদের অবশ্যই হতে হবে। যেমন আপনার গণহত্যাকারীর বিচার দৃশ্যমান আমরা দেখছি এবং সেই জায়গায় আমরা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি এবং 1 বছর পরেও বাংলাদেশের জনগণ আজকের এই বিজয় দিনে বাংলাদেশের জনগণের এই যে 16 বছরের সংগ্রাম, ত্যাগ এবং নির্যাতন, নিপীড়নের কিসের জন্য? তার অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, অধিকার ফিরে পাওয়ার জন্য। সেই অধিকার ফিরে পাওয়ার একটা অগ্রযাত্রা সূচনা
আজকের এই মহান দিনে, ঐতিহাসিক দিনে দুটো ঘোষণা হয়েছে। সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র দিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, এবং একই দিনে তিনি জাতির উদ্দেশ্যের ভাষণের মাধ্যমে জনগণের এই কাঙ্ক্ষিত অধিকারপূর্ণ প্রতিষ্ঠার যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের একটা দিক নির্দেশনা তিনি দিয়েছেন। এবং তিনি বলেছেন যে তিনি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে তিনি জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন। এই দুই তিনটা বিশাল একটা অর্জন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রথম এক বছরে। তো আমি সেই জায়গা থেকে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি বলতে চাই, গণমানুষের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটেছে আজকে, এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদি মৃত্যুবরণ করেছেন তাদেরকে জাতীয়ভাবে বীরের খেতাব দেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুস। এবং একই সাথে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে এবং জনগণকে সাথে নিয়ে জনগণের বাংলাদেশ গড়তে হলে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তাদের কিন্তু ভুলে গেলে হবে না যে শেখ হাসিনার পতনটা কেন হয়েছিল, এবং আমার রাজ্যে আমি রাজা এই দিন কিন্তু এখন আর নাই। এখন এই রাজ্যের মালিক কিন্তু আপনার কাছে মনে হয় কিনা এই এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত উন্নতি করা গেল না? কাঙ্ক্ষিত উন্নতি আমি তো বললাম তো আপনার, প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান তো ধ্বংসের দ্বার প্রান্তে। এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনাকে যদি পুনর্গঠন করতে হয় সেটা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। এবং অনির্বাচিত সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা ওই সময়টাতে, এবং একটি সুষ্ঠু বিচারের ধারা, একটি সংস্কারের মাধ্যমে জাতীয় নির্বাচন, এবং সেই জাতীয় নির্বাচন হবে জনগণের উপস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আগামী দিনে যখন জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, আমি বিশ্বাস করি আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবেন, তারা অন্তত ফ্যাসিবাদ হবেন না। কারণ ফ্যাসিবাদের যে কি পরিণতি, এটা শেখ হাসিনার পতনের মাধ্যমে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং দলের নেতৃবৃন্দরা তারা যথেষ্ট সজাগ, এবং ন্যাড়া তো বেলতলায় একবারই যায়, বারবার যায় না। হ্যাঁ, তো ওই পরিণতি যেন আগামী দিনে বাংলাদেশকে আর না দেখতে হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং ওই দিকে আমরা আমাদের কর্মপন্থা, চিন্তা ভাবনা এবং জনগণকে নিয়ে, জনগণের রাষ্ট্র, ওই এক ব্যক্তির ইশারায় রাষ্ট্র পরিচালিত হবে না, সেরকম একটি রাষ্ট্র আমরা দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমাদের একটা এ পর্যায়ে নিয়ম মাফিক বিরতি নিতে হবে। বিরতির পর এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অ্যাডভোকেট হুমায়রা নূর, যে বিষয়টি প্রথমে আলাপ করছিলাম বিরতির আগে, আপনাকে বলছিলাম যে এই যে জুলাইকে কেউ কেউ বলছে যে কেন মানি মেকিং মেশিনে পরিণত করার চেষ্টা করা হচ্ছে কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ, সেগুলো জুলাইয়ের চেতনার সাথে কতটা সাযুজ্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ, কীভাবে দেখছেন? দেখেন, অভিযোগ করলে পাল্টাপাল্টি অভিযোগ আসে। এই কিছু জিনিস আছে একদম স্পষ্টভাবে যদি বলি, যে যারা পরাহত শক্তি, একদম সত্য কথা যেটা, তারা আসলে এই পুরো জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এবং সেই জায়গার থেকেই তারা আজকে একটা ছোট ঘটনা দেখেন। আজকের অভ্যুত্থানের এই জুলাই ঘোষণাপত্র প্রকাশের দিন আমার দলের এই অভ্যুত্থানের সম্মুখ সারির যারা ছিলেন বা দলের একদম নেতৃস্থানীয় সার্জিস হাসনাত, ওরা কিন্তু দাওয়াত পায় নাই। স্থান মানে লিমিটেড জায়গা বলে ভেরি লিমিটেড পার্সনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। মানে ইন জেনারেল সবাই থাকতে পারবে, বাট গেস্ট হিসেবে ওনারা দাওয়াত পায় নাই। হয়তো কষ্টের জায়গা থেকেই ওনারা ঢাকাই থাকে নাই, চলে গেল কক্সবাজারে। এখন পাটোয়ারি সহ, হ্যাঁ, ওরা তো একটা মনে করেন একটা মানে একটা ফ্রেন্ডস, ওরা একসাথে গেছে। সমস্ত সংবাদ মাধ্যমে আসলো কি, তারা পিটার হাস তো বাংলাদেশেই নাই, সে বাংলাদেশেই নাই, অথচ
যদিও বৈঠক করার জন্য বাংলাদেশে থাকা লাগে না এখন। তাহলে বৈঠক করার জন্য আমার কক্সবাজারে যাইতে হবে না, কেন? আমি সেটা তো হবে। আপনার স্টুডিওতে বসেই পিটার হাসের সাথে কথা বলতে কথা পারি। বলতে পারি। তাহলে দেখেন মিডিয়া কিভাবে প্রপাগান্ডাগুলো ছড়ায়। এই যে এই ছড়ানোগুলোর পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আজকে আমি দেখি যে আপা যে রাজনৈতিক দলকে বিলং করেন, এই রাজনৈতিক দলের নামেও দেখবেন সারাটা দিন সমস্ত নেগেটিভ খবর। কেন? পজিটিভ কাজও তো ওনারা কিন্তু করছেন। প্রতিপক্ষ যারা আছে তারা যখন কথা বলতে থাকে, আমরাও বলি, বলার হ্যাঁ, শুনে বললে তখন তো- পাল্টা উত্তর দিতে হয়, কিন্তু দিন শেষে এই মুহূর্তে আজকে এই বিজয়ের দিনে এসে 1 বছর পূর্তিতে এসে আজকে অন্তত আমি এই বিভেদের রাজনীতি করতে চাই না। আজকে আমি বরং মানুষকে সেই আহ্বান করতে চাই যে এই 1টা বছর আগে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে সবাই মিলেমিশে আন্দোলন করে এই দেশটাকে স্বাধীন করেছি স্বৈরশাসকের হাত থেকে, একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটাকে মরে যেতে দিয়েন না। বাংলাদেশের মানুষ এই আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থানে পার্টিসিপেট করে নাই যে রাজনীতিই করবে মানুষ আমাদের, এবং সাধারণ মানুষকে নিয়ে সবাই রাজনীতি করবে। সাধারণ মানুষের যে অধিকার, যেই অধিকার বঞ্চিত করবে মানুষ, এই দেশটা দুর্নীতির মধ্যেই থাকবে, সমস্ত সব জায়গায় যেই অপরাধ প্রবণতা, মানুষের এই যে মানি মেকিং, রাজনীতি করলা মানেই হচ্ছে টাকা। কেন? আমি তো রাজনীতি করতে আসছি, আমার একটা প্রফেশন আছে, রাজনীতি করে কি টাকা কামানো যায়? বরং আমার তো টাকা যাচ্ছে। তো আমার চিন্তাটা আমি কোন জায়গা থেকে, আজকে যদি যারা রাজনীতিবিদ আছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য, আজকের দিনে বললাম না, আজকের দিনে আমার এটা বলার সুযোগ নাই, উচিত না যে আমি ওকে দোষ দিব তাকে দোষ দিব। আমি মনে করি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের না আসলে নিজেদের ইন্টারনাল কাউন্সেলিংটা খুব বেশি জরুরি। কাউন্সেলিং হবে কি, রাজনৈতিক কর্মশালাগুলো কিভাবে হবে, মেন্টাল কাউন্সেলিং, পলিটিক্যাল কাউন্সেলিং। কাউন্সেলিংয়ের জায়গাগুলো এরকম হবে যে তুমি রাজনীতি করতে আসার উদ্দেশ্য কি, ক্ষমতা, টাকা? না, তোমার রাজনীতি করতে আসার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত টু সার্ভ দ্য পিপল। যাদের প্রতিনিধিত্ব আমরা করতে, রাজনীতি করতে এসছি, শুধু তাদেরকে সার্ভ করার জন্যই আমরা রাজনীতিতে একটা দায়িত্ব হিসেবে, জনগণের দায়িত্ব কাঁধে নিয়ে রাজনীতি করতে আসা। যার দায়িত্ববোধ আছে সে সততার সাথে দায়িত্ব পালন করতে যদি পারে তাহলে রাজনীতি করবে, নাহলে রাজনীতি করবে না। জনগণই তাদেরকে ছুঁড়ে ফেলবে। শেখ হাসিনাকে জনগণ ছুঁড়ে ফেলে নাই? শেখ হাসিনা বড় বড় ডায়লগ দিচ্ছে না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। সেই শেখ হাসিনাকে পালাইতে হয়েছে না, জনগণ তাকে প্রত্যাখ্যান করছে না। তাহলে আজকে আমি রাজনীতি করতে এসে যদি আমি ভুলের সাথে জড়াই, আমাকে জনগণই প্রত্যাখ্যান করবে। কিন্তু সচেতনভাবে সমস্ত গণমাধ্যমের কাছে আমার একটা আকুল আবেদন যে এই বাংলাদেশ গড়তে যে রাজনীতিবিদরা তাদের সমস্ত সময় আসলে বিসর্জন দিয়ে, পরিবার, সংসার সব কিছুকে আসলে একরকম স্যাক্রিফাইস করে মানুষের জন্য রাজনীতি করতে আসে, তাদেরকে এত বারবার প্রশ্নবিদ্ধ করার জায়গাটাকে একটা সততার সাথে একটু যাচাই বাছাই করতে হবে। অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটি বিষয় কি আপনার মনে হয় কিনা, আপনি বলছিলেন যে রাজনীতিবিদদের ব্যাপারে পারস্পরিক যে আমি বলছিলাম যে বাদানুবাদ, একটি রাজনৈতিক দল প্রতিটির যেহেতু আদর্শ এক নয়, সুতরাং তাদের মধ্যে নানা রকম মতপার্থক্য থাকবে বিভিন্ন বিষয়ে, এবং এটি গণতন্ত্রের বিউটি আমরা বলি, ডেমোক্রেসি। কিন্তু মতপার্থক্যটি যখন প্রতিপক্ষ এমনভাবে শত্রুতামূলক হয়ে যায়, সেটি তো নিশ্চয়ই কারো কাম্য হতে পারে না। কারণ এই জুলাই অভ্যুত্থানে আমরা অনেক পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক সংস্কৃতির শিষ্টাচারের একটা পরিবর্তনও তো আশা করি জনগণ হিসেবে। কিন্তু সেই পরিবর্তন কতটা হলো, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন অশ্লীল নোংরা স্লোগানও যখন দেয়া হয়, সেটি কি জুলাইয়ের সেই চেতনা বা যেই পরিবর্তনের কথা বলি তার সাথে মেলল? এই জায়গাটা যে আসলে ওই যে বললাম রাজনৈতিক কর্মশালাটা কেন জরুরি, আমি আমার কর্মীদেরকে আমি মনে করেন আমি একটা কনস্টিটিউয়েন্সির লোকজনের সাথে কাজ করি, ওদের মধ্যে অনেকে এসে অভিযোগ করে যে আপা ওরা আমাদেরকে এটা বলছে, এটা হয়েছে, আমার অমুক ছেলেটাকে মারছে, আমরাও যে 2-4 জন মিলে মারবো কিনা। আমি ব্যক্তিগতভাবে আমার জায়গায়, দায়িত্বের জায়গা থেকে আমি বলি সহিংসতার রাজনীতি আমরা প্রমোট করব না। অন্তত আমি এনসিপির প্রতিনিধি হিসেবে আমি বলতে পারি এনসিপি সহিংসতার রাজনীতি প্রমোট করবে না। আমি যখন আমার জায়গায় দায়িত্ব নিয়ে আমার কর্মীদেরকে বলবো যে অন্য রাজনৈতিক দলকে তুমি বুদ্ধিবৃত্তিকভাবে তুমি মোকাবেলা করো, তুমি নোংরা ভাষায় বা নোংরা রাজনীতি করে মিথ্যা কথা বলে বা সহিংস হয়ে, ক্ষমতা না সবাই চায়। আমরা নতুন হিসেবে আমাদের ওই মেন্টাল প্রিপারেশনটা আমাদের আছে যে ক্ষমতা পেতে আমাদের সময় লাগবে, আমরা আগে মানুষের কাছে দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে, ওই চেষ্টাটা আমরা শুরু করেছি। কিন্তু অনেক সময় যেটা হয় যে কর্মীদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করে যে ওই ক্ষমতাটা কাছে এসেও যখন দূরে চলে যাওয়ার একটা পরিস্থিতি, তখন এই অস্থিরতাগুলো কারণে তারা
বেসামাল আচরণ করে। এই জায়গাটা থেকে আমি আমার দলের দায়িত্ব নিয়েই বলছি যে আমার কর্মীদেরকে আমি এভাবে বলি। আমার যে ভাই বোনেরা আছে ওরা অনেকে বলে আপা আপনি নেত্রী, আমি বলি না, আপনারা আমার নেতা, আমি আপনাদের সহযোদ্ধা। যখন সহ অবস্থানে ওনাদেরকে নিয়ে আসবো তখন ওনাদের মধ্যেও ওই আস্থার জায়গাটা তৈরি হয়। আমি মনে করি যে ওনাদেরকে আমি একটা কথা বললে শুনবে, ওনারা একটা কথা বললে আমি শুনবো। এবং সহিংসতাকে যখন নেতা হিসেবে কেউ প্রমোট করে না তখন কর্মীরাও তখন ওই জায়গাটা থেকে ওই সহমর্মিতা। আজকে এখানে আমি আপার সাথে বসেছি, হয়তো দুই কথা ওনার সাথে আমার তর্ক হতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা দুই বোন হিসেবেই আবার কোর্টে যেয়ে কাজ করতে পারি। ওই সৌন্দর্যটা থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। শুনে আসি অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, যে কথাটি বলছিলাম যে জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে যেই রাজনৈতিক দলগুলো একাট্টা হয়ে ফ্যাসিস্টের পতন ঘটালো, জুলাই পরবর্তী সময়ে দেখা গেল তাদের মধ্যে বিভেদটা এমন পর্যায়ে যে কেউ কাউকে কুৎসিত ভাষায় পর্যন্ত আক্রমণ করছে এবং বিভিন্ন অবস্থানে বা বিভিন্ন ইস্যুতে, যেমন নির্বাচন প্রসঙ্গেই যদি বলি, কিংবা এই যে আজকে যে ঘোষণাপত্র পাঠ করা হলো সেই সব জায়গায় বলা হচ্ছে এটি রচনার মতো করা হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে পিআরের কথা তো সামনে আনাই হচ্ছে, তো সেই জায়গায় কি বলবেন? দেখুন, আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। আমি অনেক খারাপের মধ্যে ভালো জিনিসগুলো উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পর যে রাজনৈতিক সংস্কার আপনারা দেখছেন, কিংবা যেভাবে আপনি যেটা মেন করছেন সংস্কৃতির বিষয়ে, যে এক দল আর এক দলকে গালি দিচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে যে যার মতো করে করছে তার আদর্শ জায়গা থেকে। হ্যাঁ, তো তারপরেও দিন শেষে একটা জিনিস আজকে আপনি পরিলক্ষিত হয়েছে সকলের। আজকে যখন জুলাই ঘোষণাপত্র যখন ঘোষণা করা হয়, তার পরবর্তীতে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ আজকে এনসিপির প্রধান নেতা নাহিদ আলমের একসাথে কিন্তু তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। এটা একটা পজিটিভ সাইন। আবার জুলাই 3 তারিখে গত 3 তারিখ আপনার শহীদ মিনারে যখন আগে থেকে ছাত্র দল প্রোগ্রাম নিয়েছে, সেই জায়গায় এনসিপির পক্ষ থেকে বারবার করে অনুরোধ করার পর ছাত্র দল সেই জায়গা ছেড়ে দিয়েছে এবং তাদেরকে ওই জায়গায় প্রোগ্রাম করার জন্য, এই যে একটা একজন এক দল আরেক দলের প্রতি সম্মান প্রদর্শন, এটাই তো সংস্কৃতির পরিবর্তন, মানে আগে যেটা ছিল না। এবং এনসিপি একটি নতুন রাজনৈতিক সংগঠন, এখানে অনেকেই যুক্ত হয়েছে যারা আসলে অনেকে রাজনীতির সংস্কৃতি সম্পর্কে অনেকে অবগত নয়। হ্যাঁ, তাদের কারোর ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু শুধরানোর সুযোগ তো আছে। তো নতুন পথ চলতে যে আপনাকে অনেকবার হোঁচট খেতে হবে, আমাদেরকেও খেতে হয়েছে, এবং আপনি আপনার নিজেকে শুধরাচ্ছেন কিনা সেটা কিন্তু মানে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তো এই এত চড়াই উতরাইয়ের পর যে জাতীয় স্বার্থে যখন আমরা এক হয়েছে, আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণ করার ক্ষেত্রে এবং সকল জনগোষ্ঠীর মানে সকল শ্রেণী পেশার মানুষ, ধর্ম বর্ণের মানুষের স্বার্থে, দেশের সাথে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, হোক সে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে, সেখানে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের কোনো ব্যানার লাগবে না, ছাত্র জনতার পিছনে তোমরা সবাই ঢাল হয়ে দাঁড়াও। তো কোনো কিছুর জন্য, কোনো বিপ্লব সংগঠিত হওয়ার জন্য কিংবা বিশাল কোনো অর্জনের জন্য কোনো পোস্টার, ফেস্টুন, ব্যানারে কিন্তু নেতা হয় না। নেতা হয় কর্মী, মানে সাধারণ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন কিনা তার ভিত্তিতে আজকে জাতীয়তাবাদী দল দাঁড়িয়ে আছে। তার ভিত্তিতে আজকে জাতীয়তাবাদী দল অভিভাবকের দায়িত্ব পালন করছে। আমরা অনেক সময় অনেক কুরুচিপূর্ণ বক্তব্য শুনি অনেক রাজনৈতিক দলের মুখ থেকে, হোক, এটাই তো গণতন্ত্রের বিউটি বলতে পারি আমরা। ওই যে হুমায়রা আপা বললো না যে আমরা এক টেবিলে বসে তর্ক করব, আবার আমরা একসাথে কোর্টের বারান্দায় আমরা জনগণের পক্ষে, সাধারণ অসহায় মানুষের পক্ষে আমরা আইনের যুদ্ধে লড়বো। এটাই তো আমাদের তো এটাই চাওয়া ছিল, এবং এটার জন্যই তো আপনার 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আবার 1500 শহীদের
মানে রক্তের বিনিময়ে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছে। এই বাংলাদেশটাকে নিয়ে আর কোনো ষড়যন্ত্রকারীকে আমরা খেলতে দেব না। হ্যাঁ, মিডিয়ার বিভিন্ন সেক্টরে অনেক ধরনের প্রোপাগান্ডা বলেন, বিভিন্ন ধরনের কথাবার্তা এবং হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কারণ সবাই তো আর ধোয়া তুলসী পাতা না, ঠিক আছে? কিন্তু মিডিয়ার ভাইদেরকেও লক্ষ্য করতে হবে, তারাও কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের একটা পার্ট ছিল। তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালিয়েছে, তাদেরও কিন্তু এখন কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তো আগামী দিন যখন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, সেই দিনটা কিন্তু সবার জন্য খুব কঠিন হয়ে যাবে। সেই দিনে সততা এবং মেধা এবং একই সাথে দেশপ্রেমকে ধারণ করে যে দাঁড়িয়ে থাকতে পারবে সেই দাঁড়িয়ে থাকবে, তার বাইরে আর কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আবার আসবো আমি, একটা নিয়ম মাফিক বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অ্যাডভোকেট হুমায়রা নূর, আজকের দিনে একটি বড় ঘটনা যেটি আমরা বলছি সেটি হচ্ছে নির্বাচনের বিষয়ে এক ধরনের স্পষ্টতা যদি বলি, সেটি একটি স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া গেল। প্রধান নির্বাচন কমিশন মানে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। এর মাধ্যমে আপনার কাছে মনে হয় কিনা যে এক ধরনের পরিবর্তন তো সার্বিকভাবে রাজনৈতিকভাবে আছেই, পাশাপাশি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে পরিবর্তন, সব কিছু মিলে এই বিষয়টিকেও কীভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ যারা আসলে ভোটার হয়েছে 15 বছরে, তারা অনেকে ভোট দিতে পারে নাই। তো ভোটের আকাঙ্ক্ষাটা প্রত্যেকটা মানুষেরই আছে। আমরা নতুন রাজনৈতিক দল, আমরাও চাই নির্বাচন হোক। কিন্তু এই যে নতুন বাংলাদেশে আমাদের যে দাবিটা ছিল যে নির্বাচনী যে ব্যবস্থাটা, এটা একটা এই সংস্কারের মাধ্যমে, গণভোটের মাধ্যমে সংস্কারটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করে, সংবিধানটাকে নতুন সংবিধান প্রণয়ন করে এইটা গণভোটের মাধ্যমে গণপরিষদ নির্বাচন আমরা চেয়েছিলাম। সোজা কথায় যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক যে নতুন কাঠামোটা তৈরি হবে সেইটাকে ভ্যালিডেট করা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, এবং একই সাথে আমরা চেয়েছিলাম যে জনপ্রতিনিধিরাও ইলেকশনের মাধ্যমে উঠে আসুক, একসাথে এইটা হতে পারত। তো আমাদের আসলে নির্বাচন যেই কথা সরকার আজকে জানিয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা আশা করব যে এই নির্বাচনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে সংবিধানটাকেও জনগণের জনবান্ধব করে, যেই জুলাই সনদটাকে সমস্ত রাজনৈতিক দলগুলো তো ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছে, বিভিন্ন বিষয়ে কেউ মতামত দিয়েছে পজিটিভ, কেউ নেগেটিভ। সো এইগুলার পরিপ্রেক্ষিতে জনগণ কিভাবে সেই যে জিনিসটাও অন্তর্ভুক্ত করে নির্বাচন যদি হয়, তাহলে সেক্ষেত্রে জনগণেরও সুযোগ থাকবে তাদের মতামতটা সরাসরি দেওয়ার। এবং একইভাবে এই যে রাষ্ট্র কাঠামোটাকে, এই পর্যন্ত সংবিধানটাকে যেভাবে নষ্ট করা হয়েছে, যেভাবে স্বৈরশাসক হয়ে ওঠার জন্য যে একটা কাঠামো তৈরি করা হয়েছে, সেই কাঠামোগত যেই ত্রুটির কারণে বাংলাদেশের মানুষ বারবার রাজনৈতিক দলগুলোর কাছে প্রতারণার শিকার হয়, সেই সুযোগটা আসলে প্রতিহত করার সুযোগ আছে। তো এই মুহূর্তে আমি বিশ্বাস রাখি প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু চায় যে জনগণকে সম্পৃক্ত করে জনগণের কাছে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সরকার গঠন করবে। তো সেই জায়গা থেকে সেই সরকার গঠন করার পাশাপাশি জনগণের কাছ থেকেই মতামত নিয়ে জনগণেরকে অন্তর্ভুক্ত করে গণপরিষদ নির্বাচনকে পাশাপাশি রেখে একই সাথে সংবিধান এট আ টাইম আপনার এট আ টাইম আপনার গণপরিষদ নির্বাচন এবং পার্লামেন্টারি মেম্বার জাতীয় ইলেকশনের যেই ইয়েটা, দুইটা পাশাপাশি থাকবে। একটা ব্যালটে থাকবে হচ্ছে কোন কোন বিষয়ে আপনার কি মতামত, আপনি হ্যাঁ কি না, আচ্ছা, সেটা একটা ব্যালটে দিবেন। আরেকটা ব্যালটে আপনার নির্বাচনী প্রার্থী যে প্রতীক সেগুলো দিয়ে দিবেন। নির্বাচনী আপনি যে প্রার্থীকে আপনি পছন্দ করেন তাকে ভোট দিবেন। একই সাথে কিন্তু এতে করে আপনার একই সাথে হওয়া সম্ভব, এটা আমাদের মতামত।
এখন সবার সাথে আলোচনা করে নির্বাচন যেহেতু বলা হয়েছে ফেব্রুয়ারিতে হবে এবং কিভাবে হবে সেই বিষয়ে একটা দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিলে আমার মনে হয় জনগণ যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, মৌলিক সংস্কার বা যে ধরনের সংস্কার, নির্বাচন কেন্দ্রিক সংস্কার, আপনার কাছে মনে হয় কি সেই সংস্কারগুলো এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে এই সময়ের মধ্যে সেগুলো হওয়া সম্ভব? এই যে দেখেন, ঐক্যবদ্ধ কমিশন কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্তে এসে গিয়েছে যে এইটা নিয়ে আমরা ভাবছিলাম যে এটা আরো দীর্ঘায়িত হবে, আরো অনেক সময় লাগবে। সেই জায়গাটা থেকে কিন্তু এখন অনেক জায়গায় আমাদের কিছু জায়গায় আমাদের কিছু কষ্ট আছে। যেমন আমি একজন নারী হিসেবে আমি চেয়েছিলাম যে নারীরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসুক, 100 আসনে উন্নীত করা হোক এবং সেখানে প্রত্যেকটা নারী সরাসরি ভোটে উঠে আসুক। কিন্তু সেইটা আসলে হচ্ছে না, 50টাই থাকছে, তাতেও অসুবিধা নাই। কিন্তু 5% মাত্র মানে নারীদের জন্য প্রতিনিধিত্ব প্রত্যেকটা দল থেকে মাত্র 5% করতে বলা হয়েছে। এটা তো অ্যাটলিস্ট মানে এখন দেখেন, আমি একজন আইনজীবী, আপা একজন আইনজীবী, বাংলাদেশে কিন্তু এখন প্রত্যেকটা মেয়েই কম বেশি শিক্ষিত এবং আপনি বিসিএস এর যদি রেশিও কাউন্ট করেন সেখানেও কিন্তু নারীর প্রতিনিধিত্ব কম না। তো এখানে এত বড় একটা শিক্ষিত, যেখানে 51%-এর বেশি নারী বাংলাদেশে, সেখানে আপনি মাত্র 5% প্রতিনিধিত্ব করার জন্য একটা বলেন। এই জায়গাগুলোতে আমাদের তো অবশ্যই অনেক বড় একটা মানে আমরা একটু আশা হতো এই জায়গাটা ঐক্যমত্য হতে না পারার কারণে। এরকম বিভিন্ন বিষয় তো আমাদের কিছু আশার জায়গা নষ্ট হয়েছে, তা সত্যি। আবার অনেক জায়গায় আমরা ঐক্যমত হতেও পারিনি অন্যান্য সব রাজনৈতিক দল একসাথে। কিন্তু সেই ক্ষেত্রেও দিন শেষে ওই জায়গাটা ক্লোজ করা গিয়েছে, ওই আলোচনাটা একটা ক্লোজিং এর পর্যায়ে আসা গিয়েছে। সুতরাং নির্বাচন যেদিনই হোক, আমার মনে হয় যদি সবাই পজিটিভ মাইন্ডে আগায় এটা সম্ভব। আর একটি বিষয়, নির্বাচনের প্রসঙ্গে আসলে তো অনেক কথা চলে আসে, যেটি আমি বলছিলাম যে সংস্কার, বিচার, কেউ কেউ আবার স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় এরকম আলোচনাও ছিল। এখন পিআরের বিষয়টিও কেউ কেউ আনছে, খুব জোরে সোরেই আসছে, সেই বিষয়টি কিভাবে দেখছেন? দলগতভাবে আমরা নিম্নকক্ষে পিআর চাই নাই। নিম্নকক্ষে সাধারণভাবে যেই পদ্ধতিতে ইলেকশন হয় সেভাবেই ইলেকশন হবে। উচ্চকক্ষে আমরা পিআর চেয়েছি, তার কারণ হচ্ছে উচ্চকক্ষটা আসলে দুইটা বিষয়ে উচ্চকক্ষের আমাদের আলোচনা ছিল। সেটা হচ্ছে সাংবিধানিক যদি কোনো পরিবর্তন করতে হয়, আপনি আইন প্রণয়ন করবে আইনসভা, এতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু সাংবিধানিক পরিবর্তনের যে ক্ষমতাটা, সেইটা আসলে উচ্চকক্ষের হাতে থাকা, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সম্মিলিতভাবে থাকা উচিত। এটা এই কারণ যে বারবার যাতে কেউ সংবিধান পরিবর্তন করে আবার নিজের মতো করে নিজেকে স্বৈরশাসক হিসেবে গড়ে তুলতে না পারে। সো এই জন্য উচ্চকক্ষে পিআরটা কেন আমরা রাখতে বলেছি। পিআর সিস্টেমে কি, আপনি যত মানুষ যেই দলকে যত পার্সেন্ট ভোট দিবে সেটার পার্সেন্টেজই আবার যে আপনার ওই পার্সেন্টেজটা আপার হাউসে রিফ্লেক্ট করবে। দ্যাটস ইট। তো এইটা নিয়ে একটা দ্বিমত আছে, অনেকে চায় অনেকে চায় না, এইগুলা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমি মনে করি এতে খারাপ কিছু নাই। বাংলাদেশে নতুন কোনো কিছু অ্যাডাপ্ট করতে আমরা ভয় পাই, বাট আমার মনে হয় না যে সাহস করে একবার অ্যাডাপ্ট করলে এবং সেটা খুব বেশি খারাপ হতো। কারণ মানুষের মনে করেন আপনি এই একটা জায়গায় 10 জন মানুষ 5 জনকে ভোট দিয়েছে, কেউ 3টা ভোট পেয়েছে, কেউ 1টা ভোট পেয়েছে। তো সেই অনুযায়ী তার সেই সংখ্যানুপাতিক হারে সে যদি উচ্চকক্ষে যায় তাহলে সব বিষয়ে তো তারা মতামত দিচ্ছে না, তাদের মতামত দেওয়ার জায়গাটাও তো লিমিটেড। আবার কিছু কিছু জায়গায় সরকারের হাতে যদি এমন ক্ষমতা থাকে যেটা আসলে এই যে যেমন শেখ হাসিনা রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে পেরেছে, এই যে সব কিছুতে শেখ হাসিনা বা আওয়ামী সরকার বা যেই বাংলাদেশের যেই গভর্নমেন্টে যেই সরকার থাকে সেই সরকারের হাতে যখন সব ক্ষমতা ন্যস্ত থাকে তখন ইনফ্লুয়েন্স করার সুযোগটা অনেক বেশি থাকে। যেমন আমরা বিগত 16 বছরে দেখেছি যে খালেদা জিয়ার নামেও যেই মামলাটা, হ্যাঁ, এটা মোস্ট সিলি একটা মামলা, উনি এত বড় একজন আপসীন নেত্রী, উনার নামে একটা 2 কোটি টাকার একটা ট্রাস্টের মামলা। আমরা তো আইনজীবী, আমরা বুঝবো না, এর চেয়ে বড় সিলি মামলা আর হইতেই পারে না। কিন্তু এই মামলায় উনার মতো একজন মানে বয়স্ক মানুষ, উনি এত নির্যাতন সহ্য করতে হয়েছে উনাকে, এই মামলা সাজা হয়ে সেটা কিভাবে হইলো? কারণ বিচার বিভাগকে বিগত সরকার কুক্ষিগত করে রেখেছিল। তো এই যে সেপারেশন অফ পাওয়ার্স, এইটা এনশিওর করার জন্য যেই গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের পাওয়ারের একটা লিমিটেশন থাকা এটা খুবই জরুরি, ভবিষ্যতে যাতে কেউ এই অপপ্রয়োগ না করতে পারে সেটি। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট নিপুণ রায়। যে বিষয়গুলো আলাপ করা হচ্ছিল এর মধ্যে নির্বাচন প্রসঙ্গ তো আসছে। আজকে যখন ঘোষণাপত্র পাঠ করছিলেন প্রধান উপদেষ্টা, তখন নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে উনি একটি পর্যায়ে বলেছেন, আমি একটু কোট আনকোট বলি,
আপনারা প্রত্যেকেই অবগত আছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং দেশের ভেতরে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এটা আপনি উড়িয়ে দিতে তো পারবেন না। হ্যাঁ, তো আপনি শত্রুকে যতই দুর্বল মনে করেন, শত্রুকে সবসময় বড় পিঁড়ি দিয়ে রাখতে হয় এবং নজরদারিতেই রাখতে হয়। তো ফ্যাসিবাদ পতন হয়েছে, কিন্তু তার দোসররা কিন্তু এখনো বাংলাদেশের মাটিতে আছে। হাসিনা পালিয়ে গিয়েছে, তার দোসররা আছে। তো সেই জায়গা থেকে আমাদের খুব সতর্কতার সাথে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সবাইকে সজাগ থাকতে হবে এবং দেশ এবং দলের মানে দেশ এবং জাতির স্বার্থে আমরা যেন এই জায়গায় সবাই ঐক্যবদ্ধ থাকি। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা যে বার্তা তিনি সুস্পষ্ট করেছেন এবং এটা সারা বাংলাদেশের জনগণও কিন্তু এটা অবগত এই বিষয়ে। তার জন্য তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার করে বলছেন যেন আমরা নির্বাচনকে নিয়ে মানে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে এত বেশি গুরুত্ব না দিই, যাতে ফ্যাসিবাদরা বিদেশে বসে পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের এই অর্জন, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের সফলতা যেন নস্যাৎ করতে না পারে। তো সেই জায়গা থেকে আমাদের দলের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে এবং আজকে প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে সেটা প্রকাশ করেছেন। তো এটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে গণতান্ত্রিক আমি সকল রাজনৈতিক দল দেশের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য বৃহৎ স্বার্থকে আলিঙ্গন করার জন্য ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দেবে এবং আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন ইতিমধ্যে আপনার ঐকমত্য কমিশনে যে বিস্তর আলোচনা হয়েছে, সেখানে সকল মানে 826টির মতো মনে হয় আপনার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। বিএনপি সেখানে বেশিরভাগই আপনার তার ইচ্ছার মানে মানে সেটা একমত না হলেও একমত হয়েছেন এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন সাহেব খুব সুন্দরভাবে তিনি আর্গুমেন্টের সাথে তিনি কিন্তু সবকিছু উপস্থাপন করেছেন। তো সেই জায়গা থেকে সংস্কারের যে একটা প্রস্তাবনা আসবে সরকার থেকে, সেটা কিভাবে বাস্তবায়ন হবে কিংবা করা যায়, সেই আলোচনায় যদি বিএনপি সহ সকল দলকে ডাকে বিএনপি সেখানেও উপস্থিত হবেন, সেটাও কিন্তু জাতির সামনে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। অর্থাৎ দেশ এবং জাতির স্বার্থে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য এবং ফ্যাসিবাদ যেন আবার বাংলাদেশে ওদের ষড়যন্ত্রকে নিয়ে বাংলাদেশের জনগণের আর ভাগ্যের কোনো অবনতি যাতে না হয়, তার জন্য উদার মন মানসিকতার থেকে জাতীয়তাবাদী দল সর্বোচ্চ ভূমিকা রাখবেন এবং আমি আশা করছি যে আগামী দিনে জনগণ তার ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে এবং সেই সরকার দ্বারাই তো একটা জাতীয় সরকার হবে এবং সেখানে প্রত্যেকটি মানুষের চাওয়া পাওয়ার জায়গাটার অবশ্যই মূল্যায়ন থাকবে। আমি শুধু হুমায়রা আপার একটা বিষয়ে একটু দ্বিমত করতে চাই, সেটা হচ্ছে আগামী দিনে আর কোনো ফ্যাসিবাদ জন্ম হবে না। আগামী দিনে আর কোনো রাষ্ট্রপ্রধান মানে তার পাওয়ার কিংবা পেশি শক্তি দিয়ে কিংবা তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই শিক্ষা আমরা শেখ হাসিনার কাছ থেকে খুব ভালোভাবে নিয়েছি এবং আসলে জনগণের চাওয়া অবশ্যই এটাই। তো এই মানে এই সংখ্যার জায়গাটা এখন কেটে গিয়েছে এবং দেশ এবং জাতি এখন ছোট্ট শিশু, সেও কিন্তু বাংলাদেশকে ভালোবাসি। আজকে প্রধান উপদেষ্টা একটা বক্তব্য আমি শুনছিলাম জাতির উদ্দেশ্যে, যখন উনি বক্তব্য দিচ্ছিলেন পরিবার সহ ভোট কেন্দ্রে আনন্দের সাথে আসবেন। আমরা যখন ছোট ছিলাম, যখন আমার বাবা নির্বাচনে দাঁড়িয়েছেন, তখন আমরা কি করতাম,
আমরাও কিন্তু মিছিল করতাম, ওই যে গ্রামের মেঠু পথ দিয়ে যেতাম আমরা, আমার মা যখন ভোট দিতে যেতেন আমরাও কিন্তু দল বেঁধে যেতাম, আমরা ভোট দিতে পারতাম না, একটা উৎসব, একটা আনন্দ। সেই দিন আমরা 15 বছর 16 বছর আর দেখি নাই। ওই দিনটা ফিরে আসুক আবার বাংলাদেশে, আবার মানুষ তার পতাকার ঝান্ডা নিয়ে ভোট কেন্দ্রে দিয়ে সে তার ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে। আবার মিছিল করে সবাই তার ভোটের যুদ্ধে সবাই নেমে যাক, এবং সেই যুদ্ধে জনগণের ম্যান্ডেট নিয়ে বিজয়ী হবে যে সরকার, সেই সরকার যে হোক না কেন অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাবো। পিআর সম্পর্কে যদি একটু বলেন, শেষ করব আমরা। দেখুন, আনুপাতিক হারে যে নির্বাচনের কথা প্রথমে বলা হয়েছে সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই নতুন কিছু, যার কারণে তার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত নয়। ভোটাররা যদি প্রস্তুত না থাকে, রাজনৈতিক দল যদি প্রস্তুত না থাকে, সেখানে এই জায়গাটা মানে থেকে সরিয়ে এসে গতানুগতিকভাবে যেভাবে জাতীয় নির্বাচন সকল মানুষ তার ভোট দেবে এবং তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবে, এটাই কাম্য। এবং সংখ্যানুপাতিক হারে যে আপনার উচ্চকক্ষে যে নির্বাচনের কথা বলা হচ্ছে আনুপাতিক হারে, সেই জায়গায় আলোচনা হয়েছে, ডিবেট হয়েছে, এবং আমরা দেখি না আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐকমত্য কমিশন থেকে কি আসে, মতামত কি আসে, যেটাই আসুক না কেন বৃহৎ স্বার্থে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ হব, এটাই ধন্যবাদ। প্রত্যাশা করি। হুমায়ুন, শেষ করব, যদি কিছু যুক্ত করেন আগামী প্রত্যাশা। আজকের এই বিজয়ের দিনে আমরা আসলে প্রত্যাশা করি যে বাংলাদেশে রাজনৈতিক মতভেদ থাকবে, রাজনৈতিক মতানৈক্য থাকবে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বলে স্বৈরাচারী শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনার মতো ভবিষ্যতে যেই সরকার, যেহেতু নির্বাচনের একটা আমেজ অলরেডি শুরু হয়েছে, নির্বাচন সামনে আসছে, আমি মনে করি জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, শুধুমাত্র রাজনৈতিক মতভেদ ভিন্ন হওয়ার কারণে কোনো রাজনৈতিক দল একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আরেকজনকে নোংরা মামলা হামলা এগুলোর শিকার আর হতে হবে না। বাংলাদেশের মানুষ এই নোংরামিটা আর অন্তত দেখতে চায় না, বরং আমরা সকল রাজনৈতিক মতভেদ থাকবে, সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব, সেই আশা এবং সেই প্রত্যয় বাংলাদেশের মানুষ ব্যক্ত করে। এবং আমরাও চাই সব রাজনৈতিক দল, সেটা যে যেখানে যার জায়গা থেকেই থাকুক, সকলে একটাই উদ্দেশ্য নিয়ে কাজ করবে, সেটা হচ্ছে বাংলাদেশ পুনর্গঠন এবং সুন্দরভাবে বাংলাদেশটাকে আবার গড়ে তোলা। জি, অ্যাডভোকেট নিপুণ রায়, শেষ করব, যদি কিছু যুক্ত করেন আপনার প্রত্যাশার কথা। আমি নতুন বিনির্মাণের বাংলাদেশ দেখতে চাই, আমি তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, সেটাই আমি প্রত্যাশা করি। নির্বাচন সম্পর্কে? নির্বাচন তো অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন আগামীর দিনের প্রত্যাশা, এবং সেটা খুব তাড়াতাড়ি বাংলাদেশের জনগণ উপভোগ করতে যাচ্ছে, এটাই আমার প্রত্যাশা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলতে চাই, রাজনৈতিক মতপথের পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় ঐক্যতে সবাই এক প্ল্যাটফর্মে এক কাতারে এসে সামিল হবে, এবং সেই বিবেচনা থেকেই যে নির্বাচনের কথা বলা হলো, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই সে নির্বাচন হওয়া বাঞ্ছনীয়, এবং দীর্ঘ যে 16 বছরের একটা নিষ্পেষণ ছিল এবং ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারেনি, সেই ভোটের ক্ষুধা থেকে মানুষ বেরিয়ে আসবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নেবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।